প্রবাসে থাকলে দেশপ্রেম কি একটু বেশি থাকে? স্যার, আপনি কি মনে করেন? হ্যাঁ, প্রবাসে থাকলে দেশপ্রেম বেশি হবেই। তার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো কিছু অতি সহজে পাই তখন সেটার প্রেমের অবস্থায় থাকে না, ওটা দাম্পত্য হয়ে যায়। তো কিন্তু যখন কোনো কিছু দুর্লভ হয়ে ওঠে কোনো কারণে, তখন সেই জিনিসের মূল্য অনেক বেড়ে যায়। যেমন আমি মনে করি যে দেশ আমার সেটাই যেটা আমার শৈশবের জায়গা। কারণ শৈশবে আমাদের মন থাকে কচি, উন্মুখ, ঔৎসুক্যে ভরা, সমস্ত পৃথিবী একেবারে সমস্ত মানে সম্ভার এবং উপহারের ডালি নিয়ে আমার ভেতরে একেবারে সোজা চলে আসছে। সেই সময়টা হচ্ছে আমাদের শৈশব, এবং সেই সময় আমরা যা কিছু অনুভব করি, যা কিছু পাই, যা কিছু স্বপ্ন দেখি, যা কিছু আমার চারপাশে দেখি, সেটাই আমার মৃত্যু পর্যন্ত আমার দেশ। তো সুতরাং এরকম অবস্থায় কোনো মানুষ যদি সেই দেশ থেকে কোনোভাবে বাইরে চলে যায় একবার, তাহলে তার জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়ে যায়। কারণ তার চিরদিনের অতি চেনা, অতি পরিচিত দেশ তখন তার কাছে একটা অন্য জায়গা, যেখানে সে হয়তো যেতে পারছে না। সে আলেকজান্ডার সেলকার যেরকম একটা দ্বীপের মধ্যে আটকা পড়েছিলেন, এবং তাকে নিয়ে লেখা কবিতার মধ্যে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ, আমার যদি ঘুঘুর মতো একটা পাখা থাকতো তাহলে আমি উড়ে যেতাম। আমি মনে করি সমস্ত প্রবাসী বাঙালির ভেতরকার আরতি এবং ক্রন্দন হচ্ছে যে আমাকে একটা পাখা দাও, আমি আমার দেশে, আমি সেই জন্মভূমিতে, সেই নদীর ধারে, সেই ধান খেতে, সেইখানে আমি চলে যাব। তো এটা থাকে। আর একটা কথা বলে আমি শেষ করব এখানে, সেটা হলো যে ধরে যাক একটা মানুষ যে স্বাধীন, বাইরে ঘুরে বেড়াচ্ছে, তার কাছে এই পৃথিবী কিন্তু অত সুন্দর হবে না বলে মনে হবে না। কিন্তু সেই মানুষটাকে যদি ধরা যাক কোনো কারণে 10 বছরের জন্য বা 14 বছরের জন্য আমরা জেলের মধ্যে ঢুকিয়ে দিই, বা সে ঢুকে যায়, তখন এই বাইরের পৃথিবী তার কাছে কত জ্যোতির্ময়, কত আনন্দপূর্ণ হয়ে তার চোখে দেখা দেবে। হয়তো সেই জেলখানার জানালা দিয়ে দূরের থেকে কোনো একটা পাখির ডাক বা একটা শিশুর কণ্ঠস্বর তার কাছে সমস্ত এই পৃথিবীর আনন্দের প্রতীক হয়ে তার মনের মধ্যে ধরা পড়বে। তা আমি মনে করি যে যারা প্রবাসে আছে তাদের দেশকে নিয়ে ভালোবাসা, দেশকে নিয়ে স্বপ্ন এরকমই, এবং কষ্ট এরকম। রিটার্ন ডানা মিলাতে উড়ে গেছেন, কিন্তু এখনো কি তাই মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং স্যারকে ধন্যবাদ যে স্যার প্রবাসীদের হৃদয়ের যে আকুলতা, সেটা তিনি আকুলতা না অনুভবটা, আকুলতা এবং অনুভব দুটোই, কিন্তু এই যে পাখি হয়ে ডানা মেলে উড়ে আসার, এটা হচ্ছে আকুলতা, আর অনুভব তো তার মধ্যে আছেই। তো আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে এই অনুষ্ঠানের চ্যানেল আইয়ের এই তৃতীয় মাত্রার মাধ্যমে, আপনার মাধ্যমে দর্শকদের আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকদিন পর আমি আপনাদের সামনে হাজির হলাম। তো স্যারের প্রসঙ্গ ধরে ফিরে আসি, যে স্যার যে বললেন প্রবাসীদের দেশপ্রেমটা এক ধরনের বেদনা এবং এক ধরনের স্বপ্ন। আমি যখন প্রবাসী, এই কিছুকাল আগে সাপ্তাহিক 2000 পত্রিকায় একটি ধারাবাহিক কলাম লিখছেন কবি নির্মলেন্দু গুণ, স্মৃতিকথা 71। তো সেটার আমি নিয়মিত পাঠক। তো পাঠক হিসেবে আমি একটি ইমেল করেছিলাম কবি নির্মলেন্দু গুণকে। তো সেখানে আমি আমার ভালো লাগা এবং আমি আমার উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম তার লেখাটি পাঠ করার পর, একজন প্রবাসী হিসেবে। তো কবি নির্মলেন্দু গুণ তার পরের সংখ্যায় আমার সেই ইমেলটি ছেপে দিয়েছিলেন, এবং তিনি চমৎকার একটি রচনা লিখেছিলেন। সেখানে তিনি একটি চমৎকার কথা বলেছিলেন যে প্রবাসীদের সম্পর্কে। তিনি বলেছিলেন, একটি শিশু যখন তার মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, তখন সে তার মায়ের দেহটিকে চিনতে শেখে এবং তাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে শেখে। প্রবাসীরা ঠিক সেরকম, কিন্তু তারা যখন দেশের বাইরে চলে যান, দেশ থেকে একটু দূরে চলে যান, তখন কিন্তু তারা অনেক দূর থেকে দেশকে দেখতে পান এবং পরিপূর্ণভাবে দেখতে পান। আগে ছিলেন দেশটার ভেতরে, এখন তিনি দেশের বাইরে। সেই নির্মলেন্দু গুণের কথায় বলতে হয়, প্রতিটি প্রবাসী বাঙালি দূর থেকে বাংলাদেশকে দেখে এবং বাংলাদেশের জন্য তার হৃদয়ের যে ক্রন্দন, একটা সারাক্ষণ একটা বেদনার ভেতরে কিন্তু তারা থাকেন।
24 ঘন্টা আপনাদের যে চ্যানেল আইয়ের যে স্লোগানটি হৃদয়ে বাংলাদেশ, এই হৃদয়ে বাংলাদেশ, আমি মনে করি এই স্লোগানটি প্রতিটি প্রবাসীর বুকের চেতনার কথা, একান্ত গোপন লালিত কথাটি হৃদয়ে বাংলাদেশ। আমি আমার নিজের কথা একটু সামান্য বলি। প্রবাসে তো আমাদের সময় কাটে বাংলাদেশের গান শুনে, অনুষ্ঠান দেখে, ইন্টারনেটের মাধ্যমে পত্র পত্রিকা পড়ে। তো ছোট্ট একটা ক্যাসেট রেকর্ডারে আমি একটা গান শুনছিলাম, কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি। এটা একটা প্রেমের গান। এক পর্যায়ে আমি লক্ষ্য করছি তারা এই গানটা যখন শুনেন কিংবা এই ধরনের কোনো গান, দেশপ্রেম ব্যাপারটা আসলে কি স্যার? এটা কি বলার মতো কোনো কিছু? না, দেশপ্রেম ব্যাপারটা হচ্ছে যে, যেটা আমি একটু আগে বলেছি, যে দেশে আমি জন্মালাম, প্রথমবারের মতো পৃথিবীকে দেখলাম, যে দেশে মাটিতে আমি বড় হলাম, মাটিতে আমি বড় হলাম, আমার সমস্ত চেতনায়, সমস্ত অনুভূতিতে যে দেশ প্রবেশ করে আমাকে সেই দেশ করে গড়ে তুলল, আমি বুঝতে পারছি কিনা যে আমি ওই দেশটা হয়ে গেলাম একসময়। জি স্যার, দেশের কাছে আমাদের অনেক ঋণ থাকে। হ্যাঁ, দেশ আর আমি আলাদা নই, আমি নিজেই তখন দেশ। তো সুতরাং আমাকে সেই দেশের জন্য যে আকুতি, সেটা বড় মারাত্মক আকুতি। কেমন? সেই জন্য মানে সে আকুতির সামনে সবকিছু মিথ্যা। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন যে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। লেখায় ছিল স্যার, কিন্তু বাস্তবেও তো আমাদের দেশটা অনেক সুন্দর এবং আমাদের গর্ব করার মতো, অহংকার করার মতো অনেক কিছু রয়েছে। সব দেশই তার সেই দেশের মানুষটির কাছে সুন্দর, যেমন সব সন্তানের কাছে তার মাটি সুন্দর। কেমন? দেশ কারো কাছে মানে অসুন্দর হতে পারে না। ইবনে বতুতা সেই আজ থেকে 800 বছর আগে সেই পৃথিবী কত দেশ ঘুরেছিলেন, 75,000 মাইল। সেকালে ঘুরে বেড়ানো অত সোজা ব্যাপার না, পায়ে হেঁটে, নৌকাতে, ঘোড়াতে, কত ভাবে কত জায়গায় গেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি লিখছেন তার ভ্রমণ বৃত্তান্তের শেষে যে, আমি কত দেশে গেলাম, কত কিছু করলাম, কত রকম মানুষ দেখলাম, কত সৌন্দর্য, কত প্রকৃতি, সবকিছু দেখার পরও মনে হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর দেশ আমার মরক্কো। তো এটা প্রতিটা দেশের মানুষের কাছে এই জিনিসটা থাকে, এবং তার থেকে বিচ্ছিন্ন হওয়া মানে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কেমন? সেই জন্য আমি মনে করি যে আমরা যতটা দেশপ্রেমিক, দেশের বাইরে যারা থাকে তারা বাংলাদেশকে সম্ভবত তার চাইতে বেশি ভালোবাসে। সেটা রিটার্ন একটা কথা বলেছে, দূর থেকে দেখছে, ফলে পুরোটা দেখতে পাচ্ছে, ক্লোজ আপে দেখছে না, ছোট ছোট ঘটনা দেখছে না। না, ছোট ছোট ঘটনা না দেখাও এক ধরনের বঞ্চিত হওয়া, তাতে সে রোমান্টিক হয়ে যাচ্ছে কিন্তু রিয়েলিস্টিক থাকছে না। হ্যাঁ, সেখানে তার একটা বাড়তি আবেগ তার উপরে চাপ সৃষ্টি করছে এবং সেটা তার চোখে পানি নিয়ে আসছে। এবং দেশপ্রেমের কথা রিটন যেটা বলল, সেটা যে দেশপ্রেমও কিন্তু একটা প্রেমের মতোই মারাত্মক, প্রেমের চাইতেও হয়তো বেশি। কারণ কোন প্রেমের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিতে পারে না, ব্যক্তি প্রেমের জন্য, কিন্তু একটা দেশের প্রেমের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাণ দিয়ে দিতে পারে। তো সুতরাং এটা 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 আমার নিজের সত্তা, আমার অস্তিত্ব। দেশ আর আমি এক, আমিই দেশ। তো সুতরাং এর চাইতে বড় জিনিস, এর চাইতে বড় প্রেম পৃথিবীতে নাই। এবং মাইকেল যখন তার সমাধি লিপিতে লিখছেন যে, দাঁড়াও পথিক বর, কোন পথিক? জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে। যদি তোমার জন্ম বঙ্গদেশে হয়ে থাকে, তুমি যদি বাঙালি হও, তাহলেই শুধু এখানে দাঁড়াও, না হলে চলে যাও নিঃশব্দে। তো এই যে দেশের সঙ্গে একাত্মতা, তো এটা আমার মনে হয় যে মানুষের সর্বোচ্চ প্রেমের একটা হচ্ছে দেশপ্রেম, এবং মানুষের অস্তিত্ব শেষ পর্যন্ত দেশকে নিয়ে আবর্তিত হয়। আমি আন্তর্জাতিক পৃথিবীতে যে মানুষটি হই না কেন, আমার প্রথম পরিচয় যে আমি দেশে কি, তাই না? বহু মানুষ আছে ঘুরে বেড়ায় সমস্ত পৃথিবীতে। আজকাল তো আন্তর্জাতিক নাগরিক বলে একটা ব্যাপারই আছে। কেমন ডিপ্লোম্যাটরা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, কেমন এই জাতিসংঘের লোকেরা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, ব্যবসায়ীরা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। আস্তে আস্তে তার নিজের দেশ তার কাছ থেকে কিছুটা অস্পষ্ট হয়ে যায়, সারা পৃথিবী তার কাছে আস্তে আস্তে দেশ হয়ে ওঠে। কিন্তু তবুও তার বুকের কাছে কান পেতে যদি জিজ্ঞেস করি যে, ভাই
সারা পৃথিবী কি তোমার দেশ নাকি তোমার নিজের কোনো দেশ আছে? আমার মনে হয় সে বলবে যে আমার দেশ আছে এবং আমি সেই দেশের মানুষ। রিটার্ন সেই দেশটা যদি বাংলাদেশ হয়, স্যার যে কথাটা বললেন যে অনেক দেশের জন্য অনেক জীবন যেতে পারে, অনেক প্রাণ দিতে পারে, আমাদের দেশের জন্য কিন্তু অনেক মানুষ প্রাণ দিয়েছে এবং তারপরেই আমরা পেয়েছি আমাদের এই মহান বিজয় দিবস, আমাদের বাংলাদেশ। আমাদের এই দেশকে নিয়ে গর্ব করার অনেক কিছু আছে। দূর থেকে আপনার কি এইরকম বিশেষ করে চোখে পড়েছে? দূর থেকে আপনি যেটা বললেন যে খুব মানে লং শটে দেখা, স্যার যেটা বললেন যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জিনিস মিস করা, তো দূর থেকে বাংলাদেশকে ভালোবাসার জন্য আলাদা আলাদা কোনো দৃশ্যের দরকার হয় না। আমাকে কোনো নদীর ছবি, নৌকার ছবি দেখতে হয় না, আমাকে সূর্যোদয় সূর্যাস্তের ছবি দেখতে হয় না, আমাকে পাখির ছবি, ফুলের ছবি দেখতে হয় না। বাংলাদেশ এই শব্দটা শোনা মাত্রই কিন্তু বুকের ভিতরে এক ধরনের চিনচিনে অনুভব শুরু হয়ে যায়। এবং সব নদী, সব নৌকো, সব আকাশ, সব ধান ক্ষেত ওই বুকের মধ্যে আমরা অনুভব করি তখন। রাইট, একেবারেই সত্যি কথা। এবং তখন মনে হয় যে যে কোনো প্রবাসীর, আমি যে দেশে থাকি সে দেশের বাইরেও পৃথিবীর যে কোনো দেশের আকাশের দিকে তাকালে মনে হয় বাংলাদেশের আকাশ বোধ হয় আরো গাঢ় নীল, আরো সুন্দর। পৃথিবীর অনেক সবুজ দেশ আছে, কিন্তু ওই সবুজের দিকে তাকালে মনে হয় বাংলাদেশের মতো সবুজ পৃথিবীর আর কোথাও নেই। পৃথিবীর অনেক নদী দেখেছি, কিন্তু বাংলাদেশের মতো নদীর যে কলকল ধ্বনি বলি, কিংবা প্রতিটা নদীর পানির কিন্তু একটা একটা স্বাদ আছে। বাংলাদেশের নদীর পানির যে একটা মিষ্টি একটা স্বাদ, এটা পৃথিবীর কোন নদীর পানিতে আমি পাইনি। আমি অনেকগুলো দেশে ঘোরার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু আমিও বলবো আমার দেশটি হচ্ছে সেরা। এবং যতই শুনি যে দেশে ঢাকায় এসে এই কদিনের আমার অভিজ্ঞতার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, যে প্রচুর মানুষ, রাস্তায় প্রচুর ভিড়, ট্রাফিক জ্যাম এবং গাড়ি এগুচ্ছে না, কিন্তু সাগর ভাই আমি কিন্তু প্রতিটা দৃশ্যে, প্রতিটা ব্যাপারে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রতিটা ব্যাপার আমাকে মুগ্ধ করে ফেলছে। কিন্তু আমি সাইনবোর্ড দেখছি, এত অসংখ্য বাংলা সাইনবোর্ড। আমার মনে হচ্ছে যে আমি এতদিন বন্দী ছিলাম, আমি গৃহবন্দী ছিলাম, কোনো কারণে একটি কারাগারে ছিলাম, আমি হঠাৎ করে মুক্ত হয়েছি এবং আমি আমার পরিচিত এই অক্ষরগুলো দেখতে পাচ্ছি, বর্ণমালা দেখতে পাচ্ছি, আমি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এবং যে মানুষগুলোকে দেখতে পাচ্ছি এই মানুষগুলো আমার। মনে হয় যে প্রতিটা মানুষকে বুকে জড়িয়ে ধরি যে ভাই ভাই তুমি কেমন আছো। সে আমার অচেনা, কিন্তু সে আমার চেনা। তার গায়ের রংটি আমি ধারণ করি, তার অবয়বটি আমি ধারণ করি, এবং তার চেতনাটি আমি ধারণ করি। তো সেই অর্থে বাংলাদেশের কোনো বিশেষ ব্যাপার লাগে না। বাংলাদেশ শোনা মাত্রই এক ধরনের উদ্বেলতা, এক ধরনের আকুলতা, এক ধরনের শিষ্যানো অনুভূতি কিন্তু প্রবাসী। এই উদ্বেলতা, এই আকুলতা শুধু আপনার জন্য, কিন্তু আপনি যখন বাইরে প্রচুর অন্য দেশের মানুষের সঙ্গে দেখা করছেন, দেখা হচ্ছে, তখন আপনার দেশকে নিয়ে গর্ব করার জন্য আপনি কি বলেন? তখন আমি আমার দেশের গর্ব করার মতো যে কথাটা সবার আগে বলি, এবং তারা খুব বিস্ময়ে অভিভূত হয়, যে আমার দেশটি হচ্ছে সেই দেশ যে দেশে ভাষার জন্য লড়াই করেছি আমরা, যে দেশে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমাদের দামাল ছেলেরা জীবন দিয়েছে, এবং আমরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছি। সালাম, বরকত, রফিক, জব্বার এরকম ভাষার জন্য শহীদ। তখন তারা অবাক হয়ে যায়, ভাষার জন্য কেউ জীবন দিতে পারে? দিতে পারে। পৃথিবীতে একমাত্র বাংলাদেশের এই দামাল ছেলেরা এই ভাষার জন্য জীবন দিয়েছে। তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে মাতৃভাষার মর্যাদাকে রক্ষা করেছে, এবং সেই মাতৃভাষা দিবসটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা বলি প্রথমে, তারপর বলি যে আমার দেশ হচ্ছে তোমাদের সবার থেকে আলাদা এই অর্থে যে এই দেশটার স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে, এবং ৬ লক্ষ মা তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য। একটি দেশের স্বাধীনতা, আমি আমাদের গানটাকে তখন অনুবাদ করে শোনানোর চেষ্টা করি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা। তখন তারা বোঝে, বিস্ময়ে অভিভূত হয়ে যায়, ৩০ লক্ষ শহীদ তোমাদের একটি মুক্তিযুদ্ধে। এবং আবার যখন বলি মাত্র ৯ মাসে এই ৩০ লক্ষ শহীদ, এবং সেখানে অসংখ্য নারী এবং শিশু আছে, তখন তারা আরো অভিভূত হয়ে যায়, এবং তারা তখন আমাকে অভিনন্দিত করে যে তুমি একটি সংগ্রাম মুখর দেশ থেকে এসেছো, তুমি একটি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা প্রাপ্ত দেশের নাগরিক হিসেবে এসেছো, এবং তোমাকে অভিনন্দন। তো তখন আমার বুকটা ভরে যায়। তাদের তো সেরকম তেমন কোনো হিস্ট্রি নেই, তাদের কোনো ইতিহাস নেই, তেমন কোনো অর্জন নেই। তাদেরও ইতিহাস আছে তাদের মতো, কিন্তু এরকম রক্তের বিনিময়ে পাওয়া একটা দেশ তাদের নেই। তখন এই বিষয়গুলো বলে আমি এক ধরনের কি বলবো, আমি অহংকার অনুভব করি, এবং আমার অহংকারে তারাও সামিল হয়।
নিশ্চয়ই এটা অহংকার করার মতো ব্যাপার। স্যার, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো তো আমাদের অনেক অহংকার। আমাদের মানুষরাও কিন্তু আমাদের অনেক অহংকারের। বাঙালি সত্যজিৎ রায়, তিনি অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছেন। নোবেল পুরস্কার যে দুজন পেয়েছেন, তাদের একজন পশ্চিম বাংলার এবং একজন আমাদের বাংলাদেশের। আপনি তো স্যার আলোকিত মানুষ খুঁজে বেড়াচ্ছেন। আমাদের এই যে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন বাংলাদেশে আপনি কিরকম মানুষ চাচ্ছেন? না, আমি সেই মানুষ চাচ্ছি যারা এই দেশকে একদিন পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত করতে পারবে। আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে সেই মেধা আছে, আমাদের মধ্যে সেই শক্তি আছে। তুমি অবশ্য দুজনের কথা বলছো, নোবেল প্রাইজের অমর্ত্য সেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ এবং সিবি রমনও এখানেই ছিলেন, মানে এই বাঙালিদের মধ্যেই ছিলেন, না হলে হয়তো তিনিও পেতেন না। এবং আরেকজন, কার নাম আমি ভুলে যাচ্ছি, পাঁচজন মানে মানে এই মানে বাঙালিদের মধ্য থেকে, এই পরিমণ্ডলের মধ্য থেকে পাঁচজন নোবেল প্রাইজ পেয়েছেন একদিক থেকে ধরতে গেলে। তো সেই জন্য বাঙালিদের মধ্যে অনেক উঁচু ব্যাপার আছে, আমাদের দুর্বল দিকও অনেক আছে। কেমন? মাদার তেরেসা। হ্যাঁ, মাদার তেরেসাও আমি বলবো যে উনি যদি কলকাতার মতো এই দুঃখের জায়গাতে না আসতেন, জি, তাহলে হয়তো এইভাবে জীবন উৎসর্গ তিনি করতেন না। তো আমাদের এত দুঃখ আছে চারপাশে, যে সেই দুঃখের জবাব দিতে গিয়ে এই দেশে বহু বড় মানুষের জন্ম হওয়ার কথা, এবং আমি বিশ্বাস করি একদিন না একদিন হবেই। অতীতেও হয়েছে। একসময় কথা ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এবং আমি ভবিষ্যতেও বিশ্বাস করি যে এই ঘটনা আবার ঘটবে। আমরা এখন হয়তো একটু নানান রকম গোলমালের মধ্যে একটু পড়ে গেছি, নানান ভাবে একটু নতুন রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের অভিজ্ঞতা নেই, যে কেমন রাষ্ট্র কাঠামো কি, রাষ্ট্র কাকে বলে, এটা আমরা জানিনি। কারণ চিরদিনই আমরা বিদেশিদের দ্বারা শাসিত হয়েছি। তার ফলে আমরা সবসময় বসে থেকেছি যে কবে একজন আল বগদাদি, আল কান্দাহারি একজন আসবে এবং আমাদেরকে উদ্ধার করবে, ত্রাণ করবে, এইভাবে আমরা বসে থেকেছি। কিন্তু আমরাই যে সেই আল বগদাদি আজকে, আমরাই যে আল কান্দাহারি আজকে, যে আমরাই আমাদের ভাগ্য নির্ধারণ করব, এই চিন্তাটা বহু বহু কালের পরাধীনতার কারণে আমাদের মধ্যে স্পষ্ট হয়নি। কিন্তু আজকে কিন্তু সেটা আমাদের মধ্যে দেখা দিচ্ছে যে আমাদেরকেই দাঁড় করাতে হবে এই রাষ্ট্র, আমাদেরকে এই রাষ্ট্র কাঠামোকে গড়ে তুলতে হবে, এর মধ্যে থেকে আমাদের সংগ্রাম করতে হবে, আমাদের সমস্ত ক্ষেত্রে সমস্ত অঙ্গনে আমাদের বড় হতে হবে, সফল হতে হবে। এবং আমরা তো হয়েছিও, অনেক অনেক দূরে গিয়েছি। কেমন আমাদের রাজনীতির মধ্যে কিছু বিপাকে পড়েছে রাজনীতি, কিন্তু তার মধ্যে দিয়েও তো দেশ এগিয়ে গেছে অনেক ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য, অনেক সাফল্য। এখন আমাদের সাফল্যের সঙ্গে তো আমেরিকার সাফল্যের তুলনা করলে এই মুহূর্তে হবে না, তাই না? আমাদের সাফল্যের আমরা কতটুকু সফল সেটা নির্ধারণ করতে হবে যে আমরা কি ছিলাম এবং আজকে কি হয়েছি। 50 বছর আগে কি ছিলাম, 50 বছর পরে কি হয়েছি। আমি তো এই 50 বছর বাংলাদেশে আছি, ঢাকা শহরে আছি। আমি তো মানে আমার কাছে বিশ্বাস হয় না, কারণ আমরা মতিঝিল বাণিজ্য এলাকাতে, তখন আমরা স্কুলে পড়তাম, মতিঝিল বাণিজ্য এলাকা একটা পুরো সবুজ মাঠ, কেমন, এবং তার মধ্যে দিয়ে সরু সরু দু একটা মানে গলির মতো রাস্তা। হঠাৎ সেখানে একটা বিল্ডিং হলো 3 তলা এবং বড় বড় জানালা, একটু আধুনিক স্টাইলে। আমরা মানে রোমাঞ্চিত হয়ে উঠলাম যে ঢাকা নগরী হয়ে উঠছে। সেই 3 তলা আজকে কোথায় চলে গেছে? সারা বাংলাদেশ আজকে সমৃদ্ধিতে কত এগিয়ে গেছে সেই দিনের তুলনায়। তো সুতরাং আমি মনে করি যে আমাদের বিকাশ অলরেডি শুরু হয়েছে। এখন রাষ্ট্র কাঠামোটা যদি ঠিকমতো সংহত হয় এবং আমাদের গণতন্ত্র যদি একবার আমরা মোটামুটি ভাবে দাঁড় করিয়ে ফেলতে পারি, রাষ্ট্র এবং সরকার যদি অনুকূল হয়ে ওঠে আমাদের জাতির প্রতি, তাহলে আমি মনে করি যে আমরা অনেক কাজ করতে পারব। স্যার, আপনি আলোকিত মানুষ খুঁজে বেড়াচ্ছেন কেন? আলোকিত মানুষ হচ্ছে, এত ব্যাখ্যার মধ্যে আর যাব না। আলোকিত মানুষ মানে নিশ্চয়ই উঁচু মাপের মানুষ, যাদের মধ্যে বড় হৃদয়, বড় স্বপ্ন, বড় ভালোবাসা, বড় আত্মোৎসর্গ, এইসব গুণাবলী যাদের মধ্যে থাকবে, সেই মানুষ আলোকিত মানুষ। যারা প্রগতিশীল, যারা আধুনিক, যারা মানবিক, সেই মানুষ।
এই মানুষকে না পেলে আমাদের নেতৃত্ব কে দেবে? আজকে তো আমাদের জাতি সবেমাত্র হলো, জেগে উঠছে। হ্যাঁ, এখন এই জাতি নির্মিত হচ্ছে। আজকে আমাদের নির্মাতা চাই। এই নির্মাতা যত বড় হবে, জাতি তত বড় হয়ে যাবে। আর এই নির্মাতার জায়গায় যদি ছোট মানুষ আমরা পেয়ে যাই, তাহলে জাতি চিরদিনের জন্য আটকা পড়ে গেল, বদ্ধ হয়ে গেল। কেমন? তো সেই জন্য আজকে আমাদের বড় মানুষ চাই, কারণ ছোট মানুষ এবং বড় জাতি এটা একসঙ্গে কখনোই হতে পারে না। বড় জাতি চাইতে হলে আমাদের বড় মানুষকে চাইতে হবে, যে মানুষরা ওই জাতিকে নির্মাণ করবে। কিন্তু স্যার, আলোকিত মানুষ চাইতে গেলে তো আলোকিত মানুষ তৈরি করতে হবে। আলোকিত মানুষ ঠিক তৈরি, এটা তো আলোকিত মানুষ তো কোনো কমোডিটি না। আলোকিত মানুষ তো কোনো যন্ত্র না যে ম্যানুফ্যাকচার করা যাবে। আলোকিত মানুষ তৈরি করার জন্য তার পরিবেশ দিতে হবে, যে পরিবেশের মধ্যে মানুষ বড় হয়। কোন পরিবেশের মধ্যে মানুষ বড় হয়? বড় কিছুর সংস্পর্শে এলে মানুষ বড় হয়। যেমন সুন্দরের সংস্পর্শে এলে মানুষ সুন্দর হয়। কেমন? রবীন্দ্রনাথের গান আছে যে এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর। কেমন? সুন্দরের পাশে গেলে আমার মন পুণ্য হবে, আমার হৃদয় ধন্য হবে। তো তেমনি বড়র কাছে গেলে আমরা বড় হব। যেমন এই মুহূর্তে আমি যদি কক্সেস বাজারে বিশাল সেই 96 কিলোমিটার সেই সমুদ্র সৈকতের সামনে যে দাঁড়াই, সে নীল অন্তহীন সমুদ্র, নোনা বাতাস, উত্তাল ঢেউ, আমি কি এই মুহূর্তের আমি থাকবো? আমি নিশ্চয়ই আমার চেয়ে বড় হয়ে যাব। কিংবা কাঞ্চনজঙ্ঘার সামনে যে যদি আমি দাঁড়াই, সেই তুষার শুভ্র অন্তহীন পর্বতমালা, সেই তার সামনে গেলে আমি বড় হয়ে যাব। বিশাল প্রান্তরের সামনে গেলে আমি প্রান্তরের মতো বড় হয়ে যাব। বড়র কাছে গেলে আমাদের বড় হতে হবে। তো সুতরাং আমাদের আজকে যারা তরুণ, আজকে তার যারা কিশোর কিশোরী, যারা এখনো অনুভূতিময় উৎসুক, তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে বড় কিছুর সামনে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের সংস্পর্শে তাদের আনতে হবে, শ্রেষ্ঠ বইয়ের সংস্পর্শে তাদের আনতে হবে, গানের সংস্পর্শে আনতে হবে, ফিল্মের সংস্পর্শে, এবং আদর্শের জাগরণ ঘটাতে হবে। সমস্ত জায়গায় এমন মানুষকে আমাদের দাঁড় করাতে হবে আস্তে আস্তে, যাদের দেখে মনে হবে যে আমরা এর মতো হব। রিটন, যেহেতু দ্বিতীয় মাত্রা এসছেন, আপনার নিজের একটা পরিচিতি আছে। আব্দুল আবু সাইদ স্যার, আপনি জানেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র করেছেন, এবং সেখানে বই পড়া, গান শোনা, ভালো ছবি দেখার সবকিছুর ব্যবস্থা রয়েছে, এবং সারা দেশে মানুষের মধ্যে বই পড়ার যে আন্দোলন, সেটা স্যার তৈরি করেন। স্যারকে প্রশ্ন করার আগে আমি আপনাকে প্রশ্ন করছি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আমার ধারণা প্রথম থেকে আপনি জড়িত ছিলেন। আজকে জীবনের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র আপনার জীবনে কোনো ভূমিকা পালন করেছে? এক কথায় বলতে গেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভূমিকা বিশাল। কিন্তু আপনার জীবনে? আমার জীবনের প্রথম বিকাশের সময় আমি দাদা ভাইয়ের সান্নিধ্য পেয়েছি, কচিকাচার মেলার সান্নিধ্য পেয়েছি। কিন্তু পরবর্তী পর্যায়ে এসে যখন আমি তরুণ, তখন আমি আব্দুল আবু সাইদ স্যারের সান্নিধ্য পেয়েছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিবেশটা আমি পেয়েছি, এবং তখন ছিল আমার গড়ে ওঠার সবচেয়ে উল্লেখযোগ্য সময়টি জীবনে। এবং ওই সময় থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্র কিন্তু তৈরি হচ্ছে। তো আমি দেখেছি যে প্রশ্ন আপনি তাকে করলেন, স্যার যেটার উত্তর দিলেন, আমি সেখানকার একজন, আমি বলবো যে একজন বেনিফিশিয়ারি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের কারণে আমি কিন্তু আলো পেয়েছি। আমি হয়তো অন্যকে আলোকিত করতে পারছি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু আমার ভেতরকার আলোকে কিন্তু জ্বালিয়ে দিয়েছেন আব্দুল আবু সাইদ, এবং তার নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে ভালো কিছু বই পড়া, ভালো গান শোনা, ভালো ছবি দেখা, ভালো চিন্তা করা, এই যে বড় মাপে কোনো কিছু চিন্তা করা। সাইদ স্যার সবসময় বড় মাপের চিন্তা, সবকিছু ভালো। হ্যাঁ, বড় মাপের সবকিছু চিন্তা করতে হবে, কিন্তু বড় মাপে। আমি হয়তো অর্জনটা একটু ছোট হবে, কিন্তু আমাকে পরিকল্পনা করতে হবে, চিন্তা করতে হবে অনেক বড়। যে কারণে তিনি সমুদ্রের সামনে গেলে সেই বিশালত্বটা খুঁজে পান। যে পাঠ্য বই পড়ছিলাম যে পাহাড় আমায় শিখিয়ে দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তো সেরকম আমি আরেকটু উদাহরণ দিতে পারি যে বাংলা মোটরের ছোট্ট জায়গাটাই কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র। হ্যাঁ, আপনি দেখুন নামটা দেখুন, ছোট্ট জায়গা বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্র। এবং আপনি শুনলে আপনার হয়তো ভালো লাগবে, স্যার তো জানেনই, বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আলোকিত তরুণ দল এখন কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থেকে তারা কি করছে, আমি তো এখন প্রবাসে আমি দেখি যে খুব বড় মাপের কাজ কিন্তু তারা সেখানেও গিয়েও করছে। অর্থাৎ বিশ্ব সাহিত্য কেন্দ্র যদি একটি পাঠশালা হয়, সেই পাঠশালার একজন শিক্ষার্থী বা ছাত্র যা শিখেছিল সেটা কিন্তু সে প্রবাসে গিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এইভাবে হয় কি,
একটি স্বপ্ন, আলোকিত মানুষ গড়ার স্বপ্ন এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং কোনো একদিন আন্তর্জাতিকভাবে আমি বিশ্বাস করি এই বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং তার যাবতীয় কর্মকাণ্ড আলাদাভাবে একটি মর্যাদা, একটা স্বীকৃতি সেটা কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় পেয়েছে। আরো বেশি পাবে যখন দেখবে যে একটি তরুণ প্রজন্ম গড়ে উঠছে এই আলোকিত মানুষ হয়ে। এবং আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে স্যারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে প্রায়ই শুনি যে আমাদের তরুণ প্রজন্ম ইতিহাস বিমুখ, আমাদের তরুণ প্রজন্ম একটু অন্যরকম হয়ে গেছে, তারা ইতিহাসের দিকে ফিরে তাকাতে চায় না। তো আমি বলবো যে শুধু শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকাটাই নয়, ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে স্যারের একটা ভূমিকা রাখা প্রয়োজন। যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের স্বাধীনতা, আমাদের অর্জন, আমাদের মুক্তি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস তরুণ প্রজন্মকে জানানোর কিন্তু খুব জরুরি সময় একটা এসছে। স্যার বললেন যারা আগামী দিনের নেতৃত্ব দেবে, একটা সুন্দর নেতৃত্ব দরকার এবং সে কারণে একটা পজিটিভ থিঙ্কিং কিন্তু এখন থেকে করা দরকার। আমরা যেটা করি না, যে আমরা কিন্তু ব্যর্থতার ডুগডুগিটা বাজাই বেশি, কিন্তু আমাদের সাফল্যের ঝুনঝুনিটা আমরা বাজাই না। কিন্তু আমাদের, আপনি বলেছেন উপস্থাপনার সময় যে আমাদের অনেক অর্জন আছে, অনেক সাফল্য আছে, সেই সাফল্যগুলোকে সামনে নিয়ে আসতে হবে। পৃথিবীর উন্নত দেশের মানুষেরা কিন্তু অবাক হয়ে যায় যখন আমাদের কাছে শোনে, আমরা যারা প্রবাসী, যে ওদের $1 এখন বাংলাদেশে 70 টাকা। $1 আমাদের দেশের একজন মানুষ, বেশিরভাগ মানুষ, হতদরিদ্র মানুষ $1 আয় করতে পারে না সারাদিনে। কিংবা এই $1 দিয়ে একজন মানুষের সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার হয়ে যায়। এটা কিন্তু একটা বিস্ময়কর। তারা অবাক হয়ে যায়, একজন মানুষ 24 ঘন্টা বেঁচে থাকতে পারে $1 খাবারের বিনিময়ে, কিভাবে সম্ভব? তখন তারা বিশ্বাস করে যে বাংলাদেশের বাঙালিরা হচ্ছে লড়াই করে বেঁচে থাকা মানুষ, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষ। সুতরাং আমাদের তো ব্যর্থ হওয়া চলবে না। আমাদের তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পৃক্ত করার ক্ষেত্রে আমি আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানতে চাই এবং দেশের মানুষ যাতে আশাবাদী হয়, স্যারের মুখ থেকে শুনতে চাই যে তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পৃক্ত করার ক্ষেত্রে তার কোনো পরিকল্পনা আছে কিনা। এই যে ইতিহাসের বিকৃতি, স্যার আমরা প্রায়ই শুনি, নানাভাবে ইতিহাস বিকৃতি ঘটেছে, কিন্তু স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নানাভাবে ঘটেছে এবং এটা কারা করেছে আমরা জানি, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু ইতিহাস বিকৃতিটা হয়েছে। এখন এই ইতিহাস বিকৃতি থেকে তরুণ প্রজন্মকে বের করে এনে তাদের সামনে সঠিক ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতার, আমাদের জাতির সঠিক ইতিহাস জানানোর জন্য স্যার আপনি কি কোনো ভূমিকা রাখছেন বা রাখবেন? না, আমি ঠিক অতটা ওইভাবে বিষয়টাকে হয়তো ভাবিনি। কারণ মানুষকে জোর করে কিছু দিয়ে মানুষকে বিপদগামী করা যায় না। কেমন? যেটা সত্য সেটা সত্যই। এটা রবীন্দ্রনাথ একবার বঙ্কিমচন্দ্রের সঙ্গে মসি যুদ্ধ করেছিলেন খুব অল্প বয়সে, 14 বছর বয়স তখন, আর বঙ্কিমচন্দ্র তখন সাহিত্য সম্রাট। তো রবীন্দ্রনাথ লিখেছিলেন যে যাহা সত্য তাহা বঙ্কিমচন্দ্রের ন্যায় লেখক অস্বীকার করিলেও সত্য, যাহা সত্য তাহা বঙ্কিমচন্দ্রের ন্যায় কালজয়ী প্রতিভা অস্বীকার করিলেও সত্য, যাহা সত্য তাহা বঙ্কিমচন্দ্রের ন্যায় সাহিত্য সম্রাট অস্বীকার করিলেও সত্য। তো যেটা সত্য সেটাকে কিন্তু কেউ সরাতে পারে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা মুক্তিযুদ্ধের খুব কাছাকাছি সময়ে আছি এবং ইতিহাস যতদিন মানুষের বৈষয়িক বিষয় হয়ে থাকে ততদিন ইতিহাস বিকৃতির একটা প্রচন্ড চেষ্টা চলে। কেমন? আমরা দেখেছি যে রাজনৈতিক দল সবসময় ইতিহাসকে তাদের অনুকূলে ব্যবহার করতে চেষ্টা করেছে এবং তাদের যে সংঘাত এবং হানাহানি, সেই হানাহানির শিকার হয়ে আজকে আমাদের মুক্তিযুদ্ধ বিপাকে পড়েছে। কিন্তু একটা জাতির ইতিহাস কিন্তু রাজনৈতিক দলেরা লেখে না। একটা জাতির ইতিহাস লেখে সেই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, সেই জাতির প্রতিভাবান মানুষেরা। তারা যেটা লিখবে এবং যে মুক্তিযুদ্ধকে, যে স্বাধীনতা যুদ্ধকে তারা জীবন্ত করে তুলতে পারবে তাদের লেখায় এবং একটা স্বপ্ন হিসেবে মানুষের মধ্যে মানে অনুপ্রাণিত করতে পারবে মানুষের হৃদয়ের মধ্যে, সেই ইতিহাসই টিকবে। আর এই যে অফিসিয়াল ইতিহাস, কেমন, এই যে প্রয়োজনের ইতিহাস, স্বার্থের ইতিহাস,
এগুলো কোনোদিন থাকেও না, এবং এগুলো নিয়ে চিন্তিত হওয়ারও এমন কোনো খুব বড় কারণ নেই। আমি একটু শেষ করি যে এটা নিয়ে চিন্তা, অত চিন্তা করে, ওটা চিন্তার বিষয় আছে এর মধ্যে, কিন্তু মনে রাখতে হবে যে সত্যকে কে সরাবে, এটা তো কোনোদিন কেউ কখনো পারেনি। না স্যার, আমার প্রশ্নটা ছিল কি স্যার, এই যে আপনি স্যার আলোকিত মানুষ তৈরি করছেন, আমি উপস্থাপকের মাধ্যমে বলছি যে এই আলোকিত মানুষরাই কি স্যার আগামীতে এই সঠিক ইতিহাস লিখবে না, মুক্তিযুদ্ধের সঠিক হ্যাঁ, ইতিহাস তারাই লিখবে তো না? লিখবে। আমার মনে হয় স্যার যেগুলো যে লিখবে এবং অনুভব করবে। হ্যাঁ, অনুভব করবে, অনুভব করাবে যারা। কেমন এই শয়তানির ইতিহাস, এই কৌশলের ইতিহাস, এই কুটচালের ইতিহাস কোনদিন ইতিহাস নয়। এবং সেই ইতিহাস ইতিহাসটা- হচ্ছে প্রেমিকদের লেখা যে ইতিহাস, সেটা হচ্ছে ইতিহাস। প্রতিভাবানদের মধ্যে লেখা, শ্রেষ্ঠ মানুষদের সন্তানদের লেখা যেটা ইতিহাস, সেটা হচ্ছে একটা জাতির শ্রেষ্ঠ ইতিহাস, সত্যকার ইতিহাস। সেই ইতিহাস হয়তো আরেকটু সময়ে গেলে আমরা পাবো। কারণ এটা দেখা যায় যে নেপোলিয়নের সেই যুদ্ধ হয়েছে, তার 50 বছর পরে টলস্টয়ের লেখার মধ্যে আমরা ওয়ার এন্ড পিসের মধ্যে সেই ওর একটা একটু দূরে সরে যেতে হয়, তা না হলে সত্যিকার ছবিটা মানে ঠিক ফুটে ওঠে না। তো আমাদেরও সময় এসে গেছে, এবং আমি মনে করি আগামী 10-15 বছরের মধ্যে আমরা আমাদেরই প্রতিভাবান, বেদনাবান এবং জাগ্রত এবং সহৃদয় অনুপ্রাণিত মানুষদের কাছ থেকে সত্যিকারের আবেগময় ইতিহাসকে পাবো, যে ইতিহাস যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। যেরকম প্লুটার্ক যে ইতিহাস লিখে গেছেন, সেই ইতিহাসকে আর কেউ সরাতে পারেনি। হেরোডোটাস যে ইতিহাস লিখেছেন, সেটাকে আর কেউ সরাতে পারেনি। তো সেই জন্য হয়তো একটু হচ্ছে এখন, এটা একটা বৈষয়িক স্বার্থের কারণে নানান ঘটনা ঘটছে, এগুলোকে আমি অত গুরুত্ব দিই না। কেমন, কারণ এবং আমার- চিরন্তন ক্লাসিক্যাল স্যার, আমার মনে হয় যে ইতিহাসের মধ্যে আমাদের সাফল্যের ইতিহাসও আস্তে আস্তে অন্তর্ভুক্ত হবে। সব আসবে, সব আসবে। পৃথিবীতে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা, পুণ্যের পদপরশ তাদের পরে। জীবনের সত্য কোনোদিন কেউ মুছতে পারেও না, পারবেও। স্যার, আপনি তো বিশ্ব সাহিত্যে কিন্তু আমাদের বই পড়াচ্ছেন, গান শোনাচ্ছেন, কিন্তু